আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই করোনা দুর্যোগকালীন সময়েও সামাজিক দূরত্ব মেনে চলে সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ নুরুল আমিন শাহ, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আজকে আলোচনা করব। চতুর্থ অধ্যায় হচ্ছে সামষ্টিক পর্যায়ের উৎপাদন। আজকে আমি সামষ্টিক পর্যায়ের উৎপাদনের যে আলোচনাগুলো করব সেগুলো হচ্ছে সামষ্টিক পর্যায়ের উৎপাদনের ধারণা, জাতীয় আয়ের ধারণা আর জাতীয় আয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন ধারণা। তো প্রথমে আমরা সামষ্টিক পর্যায়ের উৎপাদন এর ধারণা সম্পর্কে একটু আলোচনা করব। সামষ্টিক পর্যায়ের উৎপাদন, তো সামষ্টিক শব্দের ইংরেজি পূর্তি শব্দ হলো ম্যাক্রো। ম্যাক্রো অর্থাৎ বড়। তো সামষ্টিক শব্দের ইংরেজি পূর্তি শব্দ ম্যাক্রো। বৃহত্তর পরিসরে অর্থনৈতিক কার্যক্রমের আলোচনাকেই সামষ্টিক অর্থনীতি বলে। বৃহত্তর পরিসরে অর্থনৈতিক কার্যক্রমের আলোচনাকেই বলা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে অথবা এককভাবে বা আলাদা আলাদাভাবে অর্থনীতির বিষয়ে আলোচনা না করে দেশের অর্থব্যবস্থাকে সামগ্রিকভাবে আলোচনা করাই সামষ্টিক অর্থনীতির বিষয়। তাহলে সামষ্টিক অর্থনীতি কি? যে এককভাবে বা আলাদা আলাদাভাবে আলোচনা না করে দেশের সামষ্টিক উৎপাদনকে একত্রে আলোচনা করাই হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এর মূল লক্ষ্য হলো, সামষ্টিক অর্থনীতির মূল লক্ষ্য হলো অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ। মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট উৎপাদন এবং মোট ভোগ বিনিয়োগ ইত্যাদি হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করতেছি সামষ্টিক পর্যায়ের উৎপাদনের ধারণা। আচ্ছা, এখন একটু আলোচনায় আছি যে একটা দেশে সামষ্টিকভাবে কোন খাতে কতটা উৎপাদন হচ্ছে, একটা দেশে সামষ্টিকভাবে কোন খাতে কতটা উৎপাদন হচ্ছে তার পরিমাণ নির্ধারণ এবং গতি প্রকৃতি বিশ্লেষণ করাকে সামষ্টিক পর্যায়ের উৎপাদন বলে। আবার একটু ক্লিয়ার হয়ে নেই যে একটা দেশে সামষ্টিকভাবে কোন খাতে কতটা উৎপাদন হচ্ছে এবং এর গতি প্রকৃতি বিশ্লেষণ করাকেই বলা হচ্ছে সামষ্টিক পর্যায়ের উৎপাদন। তো উৎপাদন খাত বলতে মূলত তিনটি খাতকে বোঝায়। সেগুলো হচ্ছে কৃষিখাত, শিল্প খাত এবং সেবা খাত। তাহলে উৎপাদনের খাত মূলত তিনটি: কৃষিখাত, শিল্প খাত এবং সেবা খাত। তো একজন কৃষক কি উৎপাদন করছে, একজন ব্যক্তি বা একটা শিল্প
কি উৎপাদন করছে, একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান কি সেবা উৎপাদন করছে, এগুলো ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্সের বিষয়। অর্থাৎ একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের উৎপাদন হচ্ছে মাইক্রো অর্থনীতির বিষয়বস্তু, আর সামষ্টিকভাবে হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্রো বা সামষ্টিক অর্থনীতির বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়টা লক্ষ্য করো এবং শোনো। তো এগুলোকে যখন আমরা অর্থাৎ কৃষি, শিল্প এবং সেবা খাতের উৎপাদনগুলোকে যখন আমরা কি করব, মোট কৃষি খাতের, মোট শিল্প খাতের, মোট সেবা খাতের এবং আরও সামগ্রিক জাতীয় উৎপাদনের গতি প্রকৃতিকে নিয়ে এসে বিবেচনা করি, তখন তা সামষ্টিক রূপ পায়। সামষ্টিক রূপ পায় এবং ওই সামষ্টিক বা ওই উৎপাদনকে সামষ্টিক পর্যায়ের উৎপাদন হিসেবে দেখা যায়। তাহলে আমরা সামষ্টিক পর্যায়ের উৎপাদনের কি ধারণা পেলাম, যে একক বা কোনো একটা প্রতিষ্ঠানের বা আলাদাভাবে উৎপাদনের বিষয়গুলোকে না দেখে যখন সামষ্টিক ভাবে দেখা হয়, তখন সেটাকেই সামষ্টিক পর্যায়ের উৎপাদন বলা হয়। এই গেল আমাদের সামষ্টিক পর্যায়ের উৎপাদনের ধারণা। এরপরে আসতেছে আমরা জাতীয় আয়ের ধারণা। জাতীয় আয় খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, জাতীয় আয়ের ধারণা। তো জাতীয় আয় আমরা কাকে বলবো, যে প্রতিটি দেশের মানুষ প্রতি মুহূর্তে কিছু না কিছু উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করছে। আবার যে প্রতিটি দেশের মানুষ প্রতিনিয়ত কিছু না কিছু উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করছে। যেমন কৃষক জমি চাষ করে ফসল উৎপাদন করছে, শ্রমিক গায়ের ঘাম পায়ে ফেলে জীবিকা অর্জনের জন্য বা ঝুঁকি নিয়ে মেশিনের সাথে থেকে শিল্পে পণ্য দ্রব্য উৎপাদন করছে। রিক্সা চালক কী করতেছে, রিক্সা চালক জীর্ণ এবং ঘামাক্ত শরীরে রিক্সা চালায়। খনি মজুর জীবনকে বিপন্ন করে খনিতে কাজ করছে। এবং আরও দেখা যাচ্ছে কি, উকিল, তারপরে ডাক্তার এবং শিক্ষকরা তাদের বুদ্ধি দিয়ে কি করতেছে, সেবা দান করতেছে। তো এগুলো কি, এ সবই হচ্ছে তাদের ব্যক্তিগত আয়। এভাবে এক বছরে একটি দেশে সকল মানুষ পরিশ্রম করে। এভাবে এক বছরে একটি দেশের সকল মানুষ পরিশ্রম করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যই হচ্ছে জাতীয় আয় বা জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জাতীয় আয় সম্পর্কে যে ধারণাটা পেলাম, যে এক বছরে একটি দেশের সকল মানুষ যে সব পণ্য সামগ্রী উৎপাদন বা সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যই হচ্ছে জাতীয় আয়। সাধারণভাবে বলা যায় যে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যই কিন্তু জাতীয় আয়। এটা সাধারণভাবে বলা যাচ্ছে যে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যই হচ্ছে জাতীয় আয়। আর ব্যাপকভাবে যদি বলা যায়, তাহলে একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণ চূড়ান্ত পণ্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয়
তার চলতি বাজার মূল্যকে জাতীয় আয় বলে। তার চলতি বাজার মূল্যকে জাতীয় আয় বলা হচ্ছে। তো সাধারণত মনে করা হয় যে মোট জাতীয় উৎপাদন, এখন সাধারণত আমরা মনে করি যে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যই হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয়টা হচ্ছে কি জিডিপি, জাতীয় আয়টা হচ্ছে জিডিপি। তাহলে আমরা কি মনে করি, সাধারণত মোট জাতীয় আয়ের আর্থিক মূল্যই হচ্ছে, মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যই হচ্ছে জাতীয় আয়, অর্থাৎ এনআই, অর্থাৎ এনআই। এটা হচ্ছে জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন আর জাতীয় আয়। আমরা সাধারণত মনে করি তো এই জাতীয় উৎপাদনটাই হচ্ছে জাতীয় আয়। কিন্তু বাস্তবে জাতীয় আয় ধারণাটি জিএনপি অর্থাৎ গ্রোস নিট প্রোডাক্ট জাতীয় উৎপাদন, গ্রোস নিট প্রোডাক্ট জাতীয় উৎপাদন, এনআই হচ্ছে জাতীয় আয়। আমরা সাধারণত মনে করি যে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যই হচ্ছে এনআই বা জাতীয় আয়। কিন্তু বাস্তবে জাতীয় আয় ধারণাটি জিএনপির একটি অংশ মাত্র। এনআই হচ্ছে জাতীয় আয়ের একটা অংশ মাত্র। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন জিএনপি থেকে জাতীয় আয় এনআই পাওয়া যায়। মোট জাতীয় উৎপাদন জিএনপি থেকে, মোট জাতীয় উৎপাদন থেকে জাতীয় আয় এনআই পাওয়া যায়। তো জিএনপি থেকে অবশ্যই এই জিএনপি থেকে কি করতে হবে, অবশ্যই বাদ দিয়ে, জিএনপি থেকে অবশ্যই বাদ দিয়ে পাওয়া যাবে নিট জাতীয় উৎপাদন এনএনপি। এনএনপি এটা হচ্ছে নিট জাতীয় উৎপাদন। জিএনপি থেকে যদি মূলধন জাতীয় ক্ষয়ক্ষতির অবশ্যই বাদ দেওয়া যায় তাহলে পাওয়া যাচ্ছে এনএনপি। এখান থেকে বাদ দিতে হবে, এনএনপি থেকে বাদ দিতে হবে পরোক্ষ কর, হস্তান্তর পাওনা এবং সরকারের অর্জিত মুনাফার উদ্ধৃত, এবং তার সাথে ভর্তুকি যোগ করলে পাওয়া যাবে জাতীয় আয় অর্থাৎ এনআই, পাওয়া যাবে এনআই জাতীয় আয়। তাহলে জাতীয় আয়টা কি হলো, যে জিএনপি একটি অংশ হচ্ছে জাতীয় আয়। জিএনপি থেকে বাদ দিতে হবে অবচয়, যন্ত্রপাতি, কলকাবজা বা মূলধনের অবচয়জনিত ক্ষয়ক্ষতি বাদ দিতে হবে। ওখান থেকে বাদ দিতে হবে পরোক্ষ কর, হস্তান্তর পাওনা, সরকারের অর্জিত মুনাফার উদ্ধৃত, এবং এর সাথে যোগ করতে হবে ভর্তুকি। ভর্তুকি যোগ করলে আমরা পাচ্ছি জাতীয় আয়। তাহলে জাতীয় আয় নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা আমরা দেখি। এনআইটা হচ্ছে জাতীয় আয়। এনআই সমান সমান জিএনপি মাইনাস এনএনপি। জিএনপি মাইনাস এনএনপি, এরপর হচ্ছে এনএনপি না, জিএনপি মাইনাস ডিসি, জিএনপি মাইনাস ডিসি মানে ডিপ্রিসিয়েশন কর, অর্থাৎ অবশ্যই
এখান থেকে বাদ দিচ্ছে হচ্ছে টি আই টিপি টিআই মাইনাস টিপি মাইনাস এস জি প্লাস এস বি এনআই সমান সমান জিএনপি অর্থাৎ মোট জাতীয় উৎপাদন মাইনাস ডিসি হচ্ছে তোমার অবচয়। এখান থেকে বাদ দিতে হবে টিআই পরোক্ষ কর, হস্তান্তরিত পাওনা, সরকারের অর্জিত মুনাফা উদ্ধৃত এবং এর সাথে যোগ করতে হবে এসবি ভর্তুকি। তাহলে আমরা পাবো জাতীয় আয়। অথবা এন পি মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস এসবি, এই হলো জাতীয় আয় নির্ণয়ের সূত্র। তো এই গেল জাতীয় আয় এর ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সূত্রগুলো ভালো করে জানা রাখবে। এগুলোর মাধ্যমেই কোনো দেশের জাতীয় আয় নির্ধারণ করতে হবে। তো জাতীয় আয় নির্ধারণ হয় তিনটি দৃষ্টিকোণ থেকে। জাতীয় আয় নির্ধারণ হয় তিনটি দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে উৎপাদনের দৃষ্টিকোণ হতে, ব্যয়ের দৃষ্টিকোণ হতে এবং আয়ের দৃষ্টিকোণ হতে। উৎপাদনের দৃষ্টিকোণ হতে, আয়ের দৃষ্টিকোণ হতে ব্যয়ের দৃষ্টিকোণ হতে। এই তিনটি দৃষ্টিকোণ হতে জাতীয় আয় নির্ধারণ হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের হলো সামষ্টিক পর্যায়ের উৎপাদন ধারণা, জাতীয় আয়ের ধারণা। এখন আলোচনা করব জাতীয় আয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন ধারণা। জাতীয় আয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন ধারণা। জাতীয় আয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন ধারণা একটু আলোচনা করি। জাতীয় আয়ের ধারণাটি জাতীয় উৎপাদনের সাথে জড়িত। তাহলে জাতীয় আয়ের ধারণাটি হচ্ছে জাতীয় উৎপাদনের সাথে জড়িত। আবার কোনো দেশের জাতীয় আয় উৎপাদনকে বিভিন্ন অংশে প্রকাশ করা হয়। এ কারণে একটি দেশের অর্থনীতিতে জাতীয় আয় সম্বন্ধে বিভিন্ন ধারণা প্রচলিত আছে। এখন জাতীয় আয়ের সাথে সম্পৃক্ত ধারণাগুলো হচ্ছে, করতে পারি আমরা। 1 নম্বর, মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন। ক নম্বর, নিট দেশজ উৎপাদন। নিট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন, নিট দেশজ উৎপাদন। এরপর আসতেছে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন। নিট জাতীয় উৎপাদন।
নেট জাতীয় উৎপাদন, আচ্ছা আজকে আমরা মূলত মোট দেশের উৎপাদন এবং নিট দেশের উৎপাদন এই দুটি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। মোট দেশের উৎপাদনটা কি? মোট দেশজ উৎপাদন কি? কোনো একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সব দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বলে। আবার যে কোনো একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বলে। দেশজ বা দেশীয় শব্দ ব্যবহারের কারণে এটি দেশীয় ভৌগোলিক সীমারেখার মধ্যকার উৎপাদনকে নির্দিষ্ট করেছে। যেহেতু দেশীয় শব্দটা এখানে ব্যবহার হয়েছে, এই জন্য দেশের মধ্যে যেসব দ্রব্য সামগ্রী বা সেবাকর্ম উৎপাদিত হয় সেটাকে এখানে বোঝানো হয়েছে। একে মোট আভ্যন্তরীণ উৎপাদন নামে অভিহিত করা হয়। তাহলে আমরা মোট দেশজ উৎপাদন কাকে বলবো? যে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য বা সেবা সামগ্রী উৎপন্ন হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বলে। মোট দেশজ বা দেশীয় উৎপাদন হিসাব করার সময় দেশের অভ্যন্তরে কর্মরত বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের উৎপাদনকেও হিসাবে নেওয়া হয়। আবার যে মোট দেশজ উৎপাদন যখন আমরা গণনা করব তখন দেশের অভ্যন্তরে বিদেশি জনগোষ্ঠী বা বিদেশি কোম্পানিগুলো যে উৎপাদন করে তার উৎপাদনকেও আমরা হিসাবে নেব। যেমন বাংলাদেশের ইপিজেডগুলিতে অনেক বিদেশি কোম্পানি উৎপাদন কার্য পরিচালনা করতেছে বা বিদেশি মালিকগণ উৎপাদন করছে। তো এর উৎপাদনকেও আমরা এই মোট দেশজ উৎপাদন যখন গণনা করব তখন হিসাবে নেব। মোট দেশজ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি, এটাকে আমরা বলবো জিডিপি। জিডিপি সংক্ষেপে বলবো আমরা জিডিপি, অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। মোট দেশজ উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে বিশেষ করে এক বছরে দেশের অভ্যন্তরে বসবাসরত সকল মানুষের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারের ব্যয়কে যোগ করতে হয়। অতএব জিডিপি নির্ণয়ের সূত্র হচ্ছে জিডিপি সমান সমান সি প্লাস আই প্লাস জি। সিতে বোঝাচ্ছে এখানে ভোগ ব্যয়, সিতে ভোগ ব্যয় তে বোঝাচ্ছে বিনিয়োগ ব্যয়, বিনিয়োগ ব্যয়
আর জিটি বোঝাচ্ছে সরকারি ব্যয়। সরকারি ব্যয়। ভোগ যোগ বিনিয়োগ। বিনিয়োগ। তো এইগুলো আমাদের মোট দেশজ উৎপাদন। হ্যাঁ, এরপরে আমরা আসবো, আগে আমি বলেছি যে আজকে আমি মোট দেশজ উৎপাদন এবং নিট দেশজ উৎপাদন দুটি নিয়ে আলোচনা করব। এখন আলোচনা করব নিট দেশজ উৎপাদন। নিট দেশজ উৎপাদন। নিট দেশজ উৎপাদন। হ্যাঁ, এনডিপি অবশ্য সংক্ষিপ্ত, দু এক কথায় এটা শেষ করা যাবে। হ্যাঁ, নিট ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপি। তো এনডিপি আমরা কাকে বলবো বা নিট দেশজ উৎপাদন আমরা কাকে বলবো? যে কোনো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য সামগ্রী বা সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন। আমরা যেটা একটু আগে আলোচনা করলাম, মোট দেশজ উৎপাদন। এখান থেকে আমরা ডিপ্রিসিয়েশন কস্ট অর্থাৎ অবশ্যই বাদ দিলে আমরা নিট দেশজ উৎপাদন পাব। তাহলে নিট দেশজ উৎপাদনের সূত্রটা হচ্ছে যে মোট দেশজ উৎপাদন থেকে অবশ্যই বাদ দিলে আমরা পাচ্ছি নিট দেশজ উৎপাদন, এনডিপি। জিডিপি থেকে বাদ দিতে হবে কি? ডিসি, ডিপ্রিসিয়েশন কস্ট বাদ দিলে আমরা পাচ্ছি এনডিপি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ভিডিও ক্লাসটা যদি মনোযোগ সহকারে একটু দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। তো আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে জাতীয় আয়ের সাথে সম্পৃক্ত ধারণার আর বাকি যে কটা আছে সেগুলো আলোচনা করা হবে। তো তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।